আসসালামু আলাইকুম। গল্প ভাবতরঙ্গ লেখনীতে বেলা শেখ। পর্ব সংখ্যা ৬। পরনের ঢিলেঢালা কুর্তি মুঠোয় ভরে আয়নায় নিজেকে দেখে। সবার আগে ফুলো পেট দৃষ্টি আকর্ষণ করে। বড় শ্বাস টেনে আটকে মেদ ঢাকার বিদায় চেষ্টা। অরুণিতার গম্ভীর চোখ জোড়া ভিজতে চায়। নিজের উপরই অসম্ভব রাগ জমে। আটকে রাখা শ্বাস ফেলে বিছানায় মরার মতো পড়ে রয় বেশ সময় ধরে। উপলব্ধি করে যারা খুব সহজেই কাঁদতে পারে দুনিয়ায়, তারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। উঠে বসে অরুণিতা, ওড়না গলায় পেঁচিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ড্রয়িং রুমে আসতেই সেই অসহনীয় ডাক, এই মোটু, এদিকে আয়। অরুণিতা গম্ভীর মুখে এগিয়ে আসে। রূপক চিপস খাচ্ছিল। চিপসের প্যাকেট বাড়িয়ে বলল, মোটু বললাম বলে রাগ করলি নাকি? শোন, তোকে তো ভালোবেসে মোটু ডাকি, তাই রাগ করলেও আমি ডাকবই। অরুণিতা চিপস নিল না, গম্ভীর সুরে বলল, ডাকলে কেন সেটা বলো। রূপক খানিকটা সময় নিয়ে বলল, তোর ওই ফ্রেন্ড মনিকা কেমন রে? অরুণিতার গাম্ভীর্যের ভরপুর চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। ইউ লাইক হার? রূপক খানিকটা মিয়ে যাওয়া সুরে বলল, তেমন না, আসলে মেয়েটি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, প্রায়শই নখ দিয়ে খোঁজখবর নেয়। অতি সংগোপনে প্রেম প্রস্তাবের কথা এড়িয়ে যায় রূপক সরকার। অরুণিতা অবিচল ভঙ্গিতে বলল, খারাপ না, ভালোই। বাইটুসের পেছনে পড়েছিল, পাত্তা না পেয়ে তোমার দিকে ঝুঁকেছে। রূপকের মুখটা কালো হইয়া আসে। সব রমণীর নজর কেন ব্রোর উপর গিয়ে পড়ে। বিড়বিড় করে বড় ভাইগিরি দেখানোর অভিপ্রায়ে হুট করেই তেতে উঠল। এসব ফালতু মেয়েদের সাথে কিসের বন্ধুত্ব? ওর সাথে মিশবি না খবরদার। আর আমার হয়ে দুটো চড় মেরে দিবি, ফালতু ছেলে মেয়ে। শি ইজ মাই ক্লাসমেট, নট ফ্রেন্ড। ইভেন আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। তানজু তোর ফ্রেন্ড না? মেয়েটা কিন্তু কিউট আছে, সেদিন আমাকে দেখে মুচকে হাসছিল। তোমার লজ্জা করে না? আশ্চর্য, লজ্জা করবে কেন? চাচিমণিকে বলবো? ব্যাস, রূপক সরকারের হাস্যোজ্জ্বল মুখটা বুতা হয়ে আসে। মচমচে শব্দ করে চিপস খেয়ে বলল, অত বড় উপকার করার দরকার নাই বোন। তোদের দার্জিলিং ট্যুরের কি হলো? ক্যান্সেল হয়ে গেছে। বাইটুসের বিপিএল আছে না? অরু শুন। অরুণিতা ফিরে আসে। রূপক চিপস খেতে খেতে বলল, আদ্রিতার ফেসবুক আইডি কোনটা? অরুণিতা তাকে উপেক্ষা করে মায়ের ঘরের দিকে যায়। রূপক ভাইয়া যে নিছক মজার ছলে বলে, তার জানা হয়ে গেছে। মেয়েদের দেখলেই তো হাঁটু কাঁপে তার। প্রতিমধ্যে অরুণিতার দেখা হয় আনিকার সাথে। আনিকা তাকে দেখতেই জানতে চাইল, 420 কইরে? সকাল থেকে দেখতে পেলাম না, পুলিশ টুলিশ নিয়ে গেল নাকি? অরুণিতা দীর্ঘশ্বাস ফেলল। পাপার নির্ধারিত ভাইয়ার আরেক ডাকনাম 420। অবশ্য নামটা একেবারেই বেখাপ্পা বলা চলে না। ভাই লাইফে শুধু একটা জিনিস নিয়েই সিরিয়াস, সে ক্রিকেট। বাকি সবে তার গাছাড়া ভাব। সারাদিন টুটুল ভাইয়ার সাথে টই টই করে ঘুরে বেড়াবে, পাড়ায় মহল্লায় ম্যাচ খেলবে, জিতলে জমিয়ে পার্টি করবে। মহল্লায় বাই যে টিমের হয়ে নামে, সেই টিম কখনো হেরেছে বলে মনে হয় না। তাই ছোট বড় প্রতিটি টুর্নামেন্টে ভাইয়ের খোঁজ করি হয়। একদল ছেলেপেলে আসবে ভাইকে নিতে। তারপর পাপা নয়তো মামামের কাছে ঝাড়ি খাবে এক দফা। সেই ঝাড়িতে তারা মন খারাপ না করে বরং এনজয় করে, সাথে ভাইকে নিয়ে চলে যায়। সন্ধ্যার আগে ভাইয়ের বাড়ি ফেরার আদেশ দেওয়া হলেও তাতে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাই মাঝরাতে চোরের মতো ঘরে ঢুকবে, তাতেও কাজ হয় না।
পাপা ছেলে না ফেরা অবধি দু চোখের পাতা এক করবে না। ছেলে ফিরলে তাকে দুটো ধমক দিয়ে তবেই সে বিছানায় পিঠ ঠেকাবে। কি রে, কোথায় হারালি? কোথাও না আপু, বাইটুস বোধহয় টুর্নামেন্ট খেলতে সাবার গেছে। তুমি বাইটুসকে ফোন করছো না কেন? তোর 420 ভাই আমার ফোন ধরবে? সে 420 নয় আপু। আর হ্যাঁ, আর কারো ফোন না ধরলেও তোমার ফোন সে মিস করবে না, করেই দেখো। আনিকা ফোন বের করে সন্দিহান সুরে শুধালো, কারো ফোন না ধরলেও আমার ফোন কেন ধরবে? হয়তোবা তুমি স্পেশাল। অরুণিতা খুবই স্বাভাবিকভাবেই বলল। আনিকা আরও কিছু শোনার জন্য মুখিয়ে রইল, কিন্তু অরুণিতা কাঙ্ক্ষিত কিছু শোনালো না বিদায় ফোন কানে চেপে বলল, শয়তান সেদিন আমার চুলে সুইংগ্রাম লাগিয়েছে। মহল থমথমে ছিল বিদায় চুপ ছিলাম, নয়তো চাচ্চুকে বলে ওকে ন্যাড়া করিয়েই ছাড়তাম। রিসিভ করেছে, কথা বলি, ওয়েট। অরুণিতা চলে যেতে নিলে আনিকা বাহু ধরে আটকে দিল। ওই 420, কই তুই? ও পাশ থেকে বাড়ি শ্বাসের আওয়াজ আসে, নিশ্চয়ই মাঠে খেলছে। আনিকা অধৈর্য হয়ে বলল, বাংলা সিনেমার নায়িকাদের মতো অশ্লীল ভঙ্গিতে শ্বাস নিচ্ছিস কেন বে? যা বলার জলদি বল, আমি ব্যাট করতে নেমেছি। পানি খাওয়ার বাহানায় জাস্ট 2 মিনিট সময় বের করেছি। ওপাশ থেকে অরুণা হাঁপায়, সদ্যই দৌড়ে মাঠের এক প্রান্তে এসেছে। আনিকা ব্রুকুসকে বলল, আমি এখানে টেনশনে মরি, আর তুই মনের সুখে খেলছিস। সুখ কিংবা দুঃখ দুইয়ের সঙ্গে ক্রিকেট। আমার প্রথম প্রেম সে, বুঝেছিস? আনিকার রাগ হলো। সে দ্বন্দ্বহীন কণ্ঠে বলল, সেদিন তৈমুরের সাথে দেখা করতে গেলাম না, তো ওই লোক ওনার বাড়িতেও নিয়ে গিয়েছিল আন্টির সাথে দেখা করার জন্য। ভদ্র মহিলা, শাশুড়ি হিসেবে খারাপ না, ভালোই। মা ডেকে কান পচিয়ে ফেলেছে। অরুণাব গামে ভেজা মুখটাই রুমাল ঘষে কিছু বলে না। আনিকা আবারও বলতে শুরু করলো, তো ঘটনা হলো, মহিলা ফোন করেছিল, তার ভাতিজির বার্থডে পার্টি হবে আজ সন্ধ্যায়। আমাকে যাওয়ার জন্য ফোর্স করেছে। আমি নিষেধ করলেও আম্মুকে ধরেছে, আর আম্মু রাজি। সে এখন আমাকে ফোর্স করছে। তো আমাকে কি করতে বলছিস তুই? আনিকা এমন প্রশ্ন আশা করেনি মোটেই। ঠোঁটে ঠোঁট চেপে ভাবল, সত্যিই তো, সে এসব এই গাধাটাকে কেন বলেছে? সে বাহানা দেখায়। বলছিলাম এই কারণে, আসলে বার্থডে গার্লকে গিফট দিতে হবে না। আমার হাতে টাকা নেই, তুই কি কিছু টাকা ধার দিবি? হ্যালো, শুনতে পাচ্ছিস? ও পাশ থেকে ফোন কেটে দেওয়া হয়েছে অনেক আগেই। আনিকা ফোনের স্ক্রিনে কিছু পল তাকিয়ে রইল। মুখে হাসি লেগে থাকলেও চোখের পানি চিকচিক করছে। আনিপু। হুম? নিজেকে সামলে অরুণিতার দিকে ফিরে বলল, তোর কাছে 1000-2 টাকা হবে অরু? অরুণিতা শান্ত চোখে চায়, কাঁধে নরম স্পর্শ করে বলল, আপু, ভাইটুস রেগে আছে। ওর রাগের কি হলো? তোমার কান্নার কি হলো? আনিকা নজর লুকায়। অরুণিতা ফুস করে শ্বাস ফেলে বলল, তোমাদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। ভেতর ভেতর পড়বে দুজনই, অথচ ভাব করবে না। কি বলছি সরু, তোর কথা কিছুই বুঝতে পারছি না আমি। আনিকা অবশ হওয়ার চেষ্টা করল। অরুণিতা চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, বুঝতে হবে না, ফিটার কাউ, অসহ্য। রাগ দেখিয়ে অরুণিতা চলে যায়। আনিকা গোমরা মুখ বানিয়ে পিছু ফিরতেই চমকে ওঠে। ফোন হাত থেকে ফসকে পড়তে পড়তে বেঁচে যায়। আনিকা অবস্তুত হেসে থতমত খেয়ে বলল, আম্মু, তুমি এখানে? এভাবে কে দাঁড়ায়? ভয় পেয়েছিলাম আমি। ঘরে আসো আনিকা, কথা আছে। রুবি গম্ভীর মুখে বলে চলে যায়। আনিকা হতাশ বদলে তার পিছু হাঁটে।
তবে সবের মাঝেও তার ভরসা। 420 তাকে কোনো না কোনো বাহানায় ঠিকই আটকে নিবে। ব্যথিত হৃদয়ে বাইটুসের দেওয়া বউ পুতুলটার মাথায় একটু পরপরই জলপট্টি দেয় প্রহর সরকার। থার্মোমিটার মুখে তাপমাত্রা রেকর্ড করে। কি দেখলো কে জানে, দুঃখ প্রকাশ করে বলল, 420 লিটার জ্বর। তোমার তো মরে যাওয়ার কথা, তুমি মরছো না কেন? তুমি মরলে বাবা আমাকে মানুষ বউ এনে দিবে। জলদি মরে যাও না পুতুল বউ। বউয়ের আশা ভুলে যান। আপনার বাবা আপনাদের দুই ভাইকে বিয়ে করাবে না। পাতা ছেলের মুখে খাবার দিয়ে বলল। প্রহর খাবার মুখে নিয়েই হড়গড় করে বলল, কেন কেন? পাপা নিজে বিয়ে করেছে, তাহলে আমাদের কেন বিয়ে করাবে না? কি সুন্দর বড়দের মতো লজিক টেনে আনলো। পাতা হাসে, এত বউ বউ করলে তো জ্বালা। আগে বড় হ, তারপর বিয়ে করাবো। বাইটুসের সমান? হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে বাইটুসকে কেন বিয়ে করাচ্ছ না? পাতা তেতে ওঠে, এত কথা বলিস কেন? আর একটা কথা বললে তোর মুখ আমি সেলাই করে দিব। আমার মুখ কি কাপড়? কাপড় কেন হবে? তাহলে তুমি সেলাই কেন করবে? ওরে আল্লাহ, একে কেউ থামা। আমি কি রিক্সা? রিক্সা কোত্থেকে এলো আবার? পাতা অতিষ্ঠ বোধ করে। প্রহর বড়দের মতো ভাব নিয়ে বলল, তাহলে আমাকে থামতে কেন বলছো? একদম মিউট। আমি কি টিভির চ্যানেল যে বাটন টিপলে মিউট হয়ে যাব? মার খাবি। মার কি খাওয়া যায় মাম্মাম? মার তো ব্যথা অনুভব করার একটা মাধ্যম মাত্র। পাতা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। কাঁদো কাঁদো মুখে বলল, আব্বা তোকে এসব বড় বড় কথা কে শিখাই বলতো? প্রহর হাসে খরগোশের মতো, ঈষৎ উঁচু উঁচু বড় দাঁত দোকান দেখিয়ে বলল, পাপ্পা। আসক্তর পাপ্পা। তার ঠ্যাং না ভেঙেছি তো আমার নাম বদলে তারাবানু রাখবো। সো সুইট নেম মাম্মাম। পাতা কটমট করে তাকালো। প্রহর মুচকি হেসে বলল, মাম্মাম তুমি কি রেগে আছো? পাতার কপাল কুঁচকে গেল। প্রহর হেসে বলল, পাপা বলে রাখলে তোমাকে ব্যাঙের বাচ্চার মতো লাগে। শালার জামাই বাড়ি ফিরুক, তোমার কপালে আজ দুঃখ আছে। পাতা বিড়বিড় করে ছেলেকে ধমকালো। ধমকে আদরে মুখটা এইটুকুনি হইয়া আসে, আর কথা বলে না, চুপচাপ খাবার খেয়ে নেয়। পাতা থমথমে মুখে খাবারটুকু খাইয়ে মুখ মুছে দেয়। তারপর ছেলেকে বুকে টেনে আদর করে সারা মুখে। গোমরা মুখ প্রহর মিটিমিটি হেসে দেয়। পাতা গালে ঠোঁট দাবিয়ে রেখেই বলল, আমার জানটুস রে, মন চাই বুকের ভেতর লুকিয়ে রাখি। পাকা বুড়ো হয়েছে একটা। একজন বাপের প্রাণ ভুমরা, তো আরেকজন মায়ের জানটুস। আর আমি বার্গারের ভেতর থাকা অবহেলিত টমেটো স্লাইস। তৃতীয় কারো আওয়াজে পাতা ও প্রহর দুজনেই দরজার দিকে তাকায়। অরুণিতা সরকার গম্ভীর মুখে এগিয়ে আসে। পাতা হেসে দিল, তুই তো রাস্তায় বসে ব্যয় ব্যয় করে কাঁদছিলি, তোর পাপার মায়া হলো, কোলে তুলে নিল, ব্যাস কাহিনী শুরু। অরুণিতা ছোটবেলার মতো হাউমাউ কান্নাই ভেঙে পড়ে না, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসার চেষ্টা করে। মেঝেতে বিছানো মাদুরে বসে মায়ের কোলে মাথা গুজে দিল। পাতা ছেলেকে বুক থেকে সরিয়ে মেয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে বলল, আম্মু কি হয়েছে? কিছু না মাম্মাম, ওই লোকগুলো কি কেস তুলে নিয়েছে? না নিয়ে উপায় আছে, তোর বাবা তাদের নারীর নক্ষত্র টেনে বের করেছে। তবে আমার চিন্তা হচ্ছে ওরা বোরের কোনো ক্ষতি না করে। ডোন্ট ওয়ারি মাম্মাম, পাপা এমনটা হতেই দিবে না। ভাইয়ার গায়ে মশা পড়ার আগেও পাপা টের পেয়ে যায়। ওই দিন স্কুলেও কেমন হাজির হলো। অরুণিতার ঠোঁট চেপে হাসল। পাতা তার থুতনি ধরে মাশাল্লাহ বলে চুমু দিয়ে বলল, তোদের পাপা তোদের কতটা চোখে হারাই তোরা যদি বুঝতিস। ভাগ্য করে একটা বাপ পেয়েছিস।
তোদের জন্য হাসতে হাসতেই জান দিয়ে দিবে। পাতা হাসতে হাসতেই বলে, কিন্তু কোথাও একটু খারাপ লাগা কাজ করে। নিজ পিতার কথা স্মরণে আসে। বছর হবে, কথাও হয়নি, হয়তোবা ওনার মনেও পড়ে না পাতা নামক কোনো প্রাণী আছে। এক যুগের বেশি হবে অভিমান করে বাপের ভিটেই পা রাখেনি। বাপটি তার একবারও নিতে আসেনি, বলেও নি কেন আসো না পাতা। অথচ সে জানে বড় মেয়েকে প্রতিটি উৎসবে বাড়ি আনা হয়। মাঝে মাঝে তার দুঃখ লাগে, দোষটা কী ছিল তার। মাম্মাম চলো বাইরে থেকে ঘুরে আসি। এমনিই ঘুরবো এখানে ওখানে, তারপর পাপার অফিসে গিয়ে পাপাকে চমকে দিব। পাপা তোমাকে দেখে অনেক খুশি হবে। পাতা মেয়ের দিকে ছোট ছোট চোখে চাই। অরুণিতা মায়ের কোল থেকে মাথা তুলে বলল, ওহো পাতাবাহার। নাক উঁচু ম্যানারলেস অরুণ সরকারকে মাঝে মধ্যে সারপ্রাইজ দিয়ে চমকেও তো দিতে পারো। আচ্ছা এক কাজ করো, তোমার ওই জলপাই রঙের শাড়িটা পরো তো, ওটাই তোমাকে হেব্বি লাগে। পাপা তো পলক্ষীন দেখতেই থাকবে। পাতা অবাক হই বই কি, মেয়েটা স্বভাব বিরোধী আচরণ করছে না। এত কথা সচরাচর বলে না সে। মেয়ের জোড়াজুড়িতে তৈরি হয় পাতা। মিটিং রুমে ব্রাইডার্সদের গয়নার নিউ কালেকশন প্রদর্শন করছিল অরুণ সরকার। হঠাৎ ফোনের টুংটাং শব্দে ডেস্কে রাখা ফোনের উপর নজর বিদ্ধ হয়। কথার ফাঁকেই ফোনটা হাতে তুলে নেয়। লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকতেই অদর জোরে হাসি খেলে যায়। ওহে নাকুচু ম্যানারলেস অরুণ সরকার, আপনার সোনার রাজ্যে আপনার পাতাবাহার প্রবেশ করেছে। হুঁশিয়ার থাকুন, আতপাকা চুল রক্ষাত্রে মহিলা স্টাফদের দূরে রাখুন। অরুণিতা অতি সন্তর্পণে হাসিটুকু গম্ভীরতাই ডেকে নেয় অরুণ সরকার। ফোন কাছে রেখে দ্রুত মিটিং শেষ করার চেষ্টা করে। একটু পরেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুজন এসে জানালো, বস ম্যাম এসেছেন। কফি দাও তাকে, আর জানিও আমার একটু সময় লাগবে। মিটিং সবে শুরু হলো, আধা ঘন্টার আগে শেষ হবার নয়। বস ম্যাম এতক্ষণ বসে থাকবেন? মিটিং কি পোস্টপন্ড করা যায় না? না, তোমাকে যেটা বললাম সেটা করো। সুজন ফিরে আসে। বস এত নিরস কেন? অন্য কেউ হলে মিটিংয়ের পাশাই গুল্লি মেরে বউয়ের কাছে ছুটে যেত। আহারে বেচারি ম্যাম। ম্যাম আপনার জন্য দুঃখে বুক ফেটে যায় আমার। দুনিয়ায় ছেলের অভাব পড়ছিল নাকি? ওই দামড়া বুড়োকেই চোখে পড়ল। একটুও রসকস নেই। আপনি মাশাল্লাহ এখনও সুন্দরী আছেন। কেউ বলবেই না আপনার বিয়ে হয়েছে, প্লাস বাচ্চা কাচ্চা আছে। অথচ বস বুড়িয়ে গেছে। বসের তো উচিত আপনাকে মাথায় তুলে রাখা। আফসোসের অন্ত নেই সুজনের। পাতা খুক খুক করে কেশে উঠল। মাথায় পরিপাটি স্কার্ফ টেনে অভ্যাসগত ঠিকঠাক করে নিল। কাহিনী কি ভাইয়া? সুজন দুকি দুকি মুখ বানিয়ে বলল, আর বলবেন না। বস মিটিংয়ে আমি গিয়ে বললাম ম্যাম এসেছে। চমকালো না, খুশিও হলো না। পেঁচার মতো মুখ বানিয়ে বলল, তাকে কফি দাও, আর জানিও আমার একটু সময় লাগবে। মিটিং সবে শুরু হলো, আধা ঘন্টার আগে শেষ হবার নয়। মানে কতটা বেরসিক ভাবুন একবার। পাতা হাসলো। মিটিং হয়তো খুব জরুরি। বউয়ের চেয়ে জরুরি কিছু আছে ম্যাম? পাতা থতমত খেয়ে গেল। সুজন সবসময় তার স্যারের উপর ক্ষেপে কেন থাকে? এদিক সেদিক হলেই তার কাছে বসের নামে কান ভাঙাবে। ভাইয়া কি হয়েছে? সুজন তার দুঃখের কথা খুলে বলল, আর বলবেন না ম্যাম। বাচ্চাদের স্কুল ছুটি, বউটা কদিন হলো জ্ঞান জ্ঞান করে। সবাই মিলে কোথাও ঘুরে আসতে আমিও রাজি হয়ে যাই। সব প্ল্যান করলাম, কিন্তু বাকড়া দিল বস। হাতে পায়ে ধরলাম, তবুও ছুটি দিলেন না। বলে বউয়ের কথা মতো চললে ভাঙা থালা নিয়ে রাস্তায় বসতে হবে। রেগে বউ আমার বাচ্চা কাচ্চা নিয়ে।
বাপের বাড়ি চলে গেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক হলেও সুজনের বলার ভঙ্গিমায় পাতার হাসি পেল। সে সান্ত্বনা স্বরূপ বলল, আমি আপনার বসকে বলে ছুটির ব্যবস্থা করে নিব। থাক ম্যাম, তার দরকার নেই। আমার বউ রাজি হবে না। সে আরেক রকচটা মানুষ। পাতার খারাপ লাগলো বই কি, নাক উঁচু ম্যানারলেস লোকটা আসলেই বেরসিক। ম্যাম, জানেন কি হয়েছে? নতুন মডেল সাবিনা আছে না, উঠতি বয়সী মেয়ের আবেগ বেশি, বসের পেছনে চিপকে থাকে। ফটোশ্যুট করবে, সেখানে বসের কাজ কি? না, সে বসের অনুপস্থিতিতে ফটোশ্যুট করবে না। পুরাই গায়ে পড়া মেয়ে মানুষ। আমি অবশ্য টেস্ট দিয়ে দু একবার বুঝিয়েছিলাম বসের ওনার বয়সী ছেলে মেয়ে আছে, কিন্তু বেহাইয়া তবুও বস বস করবেই। মন চাই টাস করে দুটো লাগিয়ে দিই। মন চাই টাস টাস দুটো লাগিয়ে দিই। আর বসকেও বলিহারি, মেয়েটাকে কিছুই বলে না, নীরবে নিবৃতে যেন আশকারা দেয়। ম্যাম, বসকে একটু টাইট দিবেন। পাতার কপালে বাস দেখা গেল। সে খানিকটা গম্ভীর মুখে বলল, এই সাবিনা অফিসে আছে? জি ম্যাম, আজ সন্ধ্যায় ফটোশ্যুট আছে। ওই এখনই এসে বসে আছে। আপনি বসুন, আমি এক্ষুনি ডেকে আনছি। শাকচুন্নিটাকে আজ উচিত শিক্ষা দিবেন। বলতে বলতেই সুজন বেরিয়ে যায় সাবিনাকে ডাকতে। পাতা কিছু বলতেও পারল না। সাবিনা এলে পাতা একটু নড়েচড়ে বসল। ওয়েস্টার্ন পরিহিতা মেয়েটা বেশ সুন্দরী, ভোরের বয়সী হবে। সুজন যেভাবে এক্সপ্লেন করলো তেমন কিছুই খুঁজে পেল না। মিষ্টভাষীর সাথে অনেকটাই চঞ্চল, খুব সহজেই তার সাথে দুনিয়ার গালগল্প জুড়ে দিল। অরুণ সরকারের প্রশংসায় পঞ্চমুখ মেয়েটা, তবে সেখানে খারাপ কিছুই নজরে আসলো না। সবটাই শ্রদ্ধাবোধ। তবুও পাতার একটু হিংসে হলো বই কি। সে মেয়েটার হাত থেকে রেহাই পেতে সুজনকে ইশারা করলো। সুজন তাকে পাঠিয়ে দিল। দেখলেন ম্যাম, বস বলতে অজ্ঞান, যাকে পাবে তার কাছেই বসকে নিয়ে প্রশংসার ঝুলি খুলে বসবে। অফিসে তো কানাঘুষা চলে, বস আর মেয়েটার মাঝে চক্কর। ভেবেচিন্তে কথা বলবেন ভাইয়া। মেয়েটা আপনার বসের মেয়ের বয়সী। আপনার বসের স্বভাব চরিত্র আপনার জানা। তারপরও এরকম, এটা যদি মজা করেও বলে থাকেন, খুবই লেম মজা। পাতা অত্যন্ত কঠোরভাবে ব্যক্ত করে। সুজন লজ্জায় পড়ে। সে নেহাতই মজার ছলে বলেছিল, ম্যাম সিরিয়াসলি নিবে, বুঝতে পারেনি। আমি খুবই লজ্জিত ম্যাম। বলতে বলতে মজার ছলেই মুখ ফসকে বেরিয়ে গেছিল। অফিসে বসকে নিয়ে কানাঘুষা হয় না। বসকে আমার থেকে ভালো কে চিনে? তার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন ফুলে মৌমাছি ঝিকিমিকি করলে ফুলের তো দোষ নেই। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ম্যাম। প্লিজ বসকে কিছু বলবেন না। চাকরি তো যাবেই, সাথে আমাকে উল্টো লটকিয়ে পিটাবে। পাতা কথা বাড়াই না। সুজন চলে গেলে চুপচাপ কফিতে চুমুক বসাই। ফুরফুরে মনটা বিষিয়ে গেছে। প্রিয় পুরুষের সাথে অন্য কারোর নাম সহ্য হয়, হোক তা মজার ছলে বা মিথ্যে অপবাদ। পাতা মন খারাপই নিয়ে অপেক্ষা করে। আধা ঘন্টার কথা হলেও ঘন্টা ফুরোতেই চলল। পাতার অভিমান হয়। সে কেবিন থেকে বেরিয়ে আসে। সুজনকে চকলেট কেক আর কফির ট্রে হাতে আসতে দেখা যায়। ম্যাম, আমি খুবই দুঃখিত। আমি বুঝতে পারছি আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন। আমার খুবই খারাপ লাগছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম আপনাকে চকলেট কেক খাওয়াই। যদি আপনার মন ভালো হয়। সেই সবের দরকার নেই ভাইয়া, আমি চলে যাচ্ছি। সুজন সিরিয়ালের শাশুড়ির মতো রিয়াকশন দিয়ে বলল, চলে যাবেন মানে? বসুন, আপনি নিশ্চয়ই বসের উপর রাগ করেছেন, তাই চলে যাচ্ছেন। আসলে বস মিটিং খতম করে আপনাকে নিয়ে বেরোবে ভেবেছে। অরুণিতাস কিচেনে লাঞ্চ করে আপনাকে নিয়ে আউটিংয়ে বেরোবে।
সারা বেলা ঘুরবেন। রাতে স্কাই ভিউ রেস্টুরেন্টে রুফটপ ডিনারের জন্য বুক করেছেন তিনি। আপনি দাঁড়ান, আমি বসকে বলছি। ওনার কাছে বউ আগে নাকি মিটিং? আজ বলতেই হবে। ওয়েট আ মিনিট ম্যাম। ট্রে পাতার হাতে ধরিয়ে সুজন চলে যায় বসকে ডাকতে। পাতা ট্রে রেখে নিজেও চলে যাই লিফটের দিকে। অভিমানী চোখজোড়া ভরাট। অরুণ সরকার গম্ভীর মুখে বায়ার্সদের সাথে কথা বলছে। মিটিং শেষ হওয়ার নাম নিচ্ছে না। উল্টো মনে হচ্ছে আরও আধা ঘন্টা নিবে। অরুণ হাতঘড়িতে চোখ বুলিয়ে নেয়। পাতাবাহার নিশ্চয়ই অপেক্ষা করতে করতে গাল ফুলিয়ে নিয়েছে। সুজন এসে রেড সিগন্যাল দিতেই অরুণ সব ছেড়ে ছুড়ে কেবিনে যায়। পাতাকে না পেয়ে কাল বিলম্ব না করে লিফটের দিকে ছুটে। পাতাকে লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি পায়। দ্রুত পায়ে হেঁটে এগিয়ে যায়। ততক্ষণে লিফটের দরজা খুলে গেল। পাতা ভেতরে প্রবেশ করতেই অরুণ ডাকলো, পাতাবাহার, লেট মি এক্সপ্লেন, ডোন্ট প্রেস দ্য বাটন। পাতাবাহার প্লিজ। পাতা এমন বান করল যেন শুনতেই পেল না। সে বাটন প্রেস করে। দরজা বন্ধ হতে উদ্যত হয়, কিন্তু বন্ধ হলো না। অরুণ সরকার বাপা ঢুকিয়ে দিয়েছে কিনা। আবারও খুলে গেল লিফটের দরজা। অরুণ লম্বা শ্বাস ফেলে ভেতরে প্রবেশ করে। প্রেস করতে নিষেধ করেছিলাম পাতাবাহার। পাতা চোখ মুখ শক্ত করে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। অরুণ খুবই স্বাভাবিক ভঙ্গিতে লিফটের বাটন ক্লিক করল। দরজা বন্ধ হতে শুরু করেছে। পাতা আর চোখে দেখে অরুণ টাইয়ের নট ডিলে করে শান্ত সুরে বলল, লেট মি এক্সপ্লেন মাই সেলফ। পাতার শ্বাস আটকে আসে। হাতের দামি পার্স পড়ে যায়। চোখ বড় বড় করে হাত ছুটতে থাকে ছাড়া পাবার জন্য। অরুণ সরকার খুবই ধৈর্য সহকারে তাকে যাবতীয় কিছু এক্সপ্লেন করে যায়। অরুণাভ সরকার অন দ্য ফায়ার। তার ভেতরের ক্ষোভ তার ব্যাটের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই পর্যন্ত 5টা ক্রিকেট বল হারিয়ে ফেলেছে ছক্কা হাঁকিয়ে। আর বাকি মাত্র 2 বল। ম্যাচ জিততে রান দরকার 5। অরুণাভ একটা ডট বল খেলে লাস্ট বলে আবারও ছক্কা হাঁকিয়ে ম্যাচটি জিতে যায়। কিন্তু বিপক্ষ দল মানতে নারাজ। তারা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে। প্রাইজ মানি 10,000 এমনি এমনি হাতছাড়া করবে নাকি। তারা আম্পায়ারের উপর কারচুপির অভিযোগ দিয়ে হট্টগোল বাঁধায়। আম্পায়ারকে মারতে উদ্যত হয়। অরুণাভ ক্ষিপ্ত গতিতে ঝামেলার কেন্দ্রস্থলে আসে। যেই ছেলেটা বেশি গলা চালাচ্ছিল তার নাম সজীব। বয়স 28-29-এর মার নেই। 20-এর কোটায় পা দেওয়া অরুণাভ তার বুকে ধাক্কা দিয়ে গর্জে ওঠে, কি ভাবোটা কি নিজেকে? হ্যাঁ, হেরে গিয়ে এখন নাটক পাতানো হচ্ছে। আমি যতদূর জানি আম্পায়ার তোমাদের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এখন তাকে আমাদের দালাল বলে ঝামেলা বাঁধাচ্ছ কেন? তোমাদের সমস্যা কি? হ্যাঁ। সজীব কয়েক কদম পিছিয়ে যায়। রাগত স্বরে বলল, এই শালা, গায়ে হাত দিবি কেন? নিজের গণ্ডিতে থাক। তুমিও নিজ গণ্ডিতে থাকো। সিনিয়র বলে সম্মান দিচ্ছি, নইলে এতক্ষণে মাটিতে বসে কাতরাতে, পা ধরে মাফ চাইতে। উপস্থিত জনরার মধ্যে কেউ কেউ বাহবা দেয়, সিটি বাজায়। সজীব রাগে ফুঁসে অরুণাবের নীল জার্সির কলার টেনে ধরে। অরুণাভ শক্ত চোখে চায়, দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে বলল, কলার ছাড়। ছাড়ব না। দেখি তোর কত ধার, শালা মাদা। অরুণাভ হাঁটু উঁচিয়ে মেন পয়েন্টে লাগিয়ে দেয়। সজীব সেটাই হাত চেপে কলার ছেড়ে মাটিতে বসে পড়ে। চোখে মুখে যন্ত্রণার ছাপ। অরুণাভ এতেই ক্ষান্ত হয় না। খেপাটে ভঙ্গিতে হামলে পড়তে নেয়, কিন্তু বাদ সাধল টুটুল। বন্দুকে টেনে ঝামেলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তুই সবসময় ঝামেলাকে নেমন্তন্ন করিস কেন? এমন একটা দিন নেই যেদিন তুই ঝামেলা পাকাবি না।
তোর না হওয়া শাশুড়ির মতো আমারও তোর এই উগ্রপনা স্বভাব পছন্দ না। আর এখন তো আব্বা 144 দ্বারা জারি করেছে, তোর সাথে মিশলে আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। অরুণাভ জবাব দেয় না, পানির বোতল ছিনিয়ে মুখে পানি ছিটিয়ে দেয়। মেজাজ তার এখনো আপার ফ্লোরে সালসা ডান্স করছে। টুটুল আর কিছু বলে না, বন্ধুকে শান্ত হওয়ার সময় দেয়। অরুণাভ বেজা জার্সি পাল্টে গায়ে সফেদ শার্ট জড়ায়, মাঝ রাস্তায় কোমরে তোয়ালে পেঁচিয়ে ট্রাউজার পাল্টে জিন্স পরে নেয়। বাপড়ি আধবেজা চলে ঘন ঘন আঙ্গুল চালিয়ে ফুসফুস করে শ্বাস ছাড়ল। নোংরা কাপড় ব্যাগে ভরতে ভরতে বলল, আমি সেখানে যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি? বর্ষা আন্টিদের ওখানে? হুঁ। সত্যিই যাবি? পাতামিস জানলে কষ্ট পাবে অনেক। অরুণাভ বন্ধুর দিকে তাকায়। টুটুল বন্ধুর কাঁধে হাত রেখে বলল, আচ্ছা যাব, কিন্তু আমি শুধু ওই মুমূর্ষ বুড়ির সাথে দেখা করতে যাচ্ছি টুটুল। বুড়িটা কাল রাতেও ফোন করে কাঁদছিল। টুটুল হেসে বলল, নানু বল শালা। অরুণাভ ব্যাগ কাঁধে তুলে গাড়ির দিকে অগ্রসর হয়। বিরক্ত মুখে বলল, আমার একটা বোন আছে, সো আমাকে শালা বলবি না। আমি তো তোর বোনকে বিয়ে করছি, তাই আমি শালা বলার হক রাখি। অরুণাভ কটমট করে বলল, টাইরার মতো ভাবনাও তোর আরেক বোন। টুটুল নাক মুখ কুচকে নিয়ে বলল, গোমরামুখো অরুর কথা কে বলছে? আমি তো পত্রলেখার কথা বলছি, সেও তো তোর বোন। অরুণাবের মুখটা নিমিষেই গম্ভীর হয়ে আসে। দ্রুত পা ফেলে গাড়িতে উঠে বসে। পত্রলেখা আমার বোন নয়। প্রহর আর অরুণিতা যেমন তোর ভাই বোন, তেমনি বর্ষা আন্টির মেয়ে পত্রলেখাও সম্পর্কে তোর বোন হয়। আন্টিকে তো মা ঠিকই মানিস, তাহলে পত্রলেখাকে বোন মানতে কিসের সমস্যা? মিষ্টি একটা মেয়ে, আমি তো প্রথম দেখাতেই ফিদা। অরুণাভ চুপ থাকলো। সেদিন সবচেয়ে বড় ঝটকা খেয়েছিল যখন পত্রলেখাকে নিতে এই মহিলাটি এসেছিল। সে তো জানতো ওনার শুধু একটা ছেলে আছে, নামটা যেন কি? ও হ্যাঁ, বাঁদর। ও না, বাদল। তবে মেয়েটার জন্য খারাপ লাগলো। উপরওয়ালা সবাইকেই এক না এক দিক থেকে আটকে দেয়। অমন ফুটফুটে মেয়েটা বুবা ভাবতেই গা ছমছম করে। আহারে। টুটুল দুঃখ প্রকাশ করে। অরুণাবের চোখের ক্যানভাসে পত্রলেখার মুখটা বেশি আসে। ওই শান্ত নির্মল চাহনি, বাসা বাসা চোখ দুটো খুব চেনা চেনা লাগে তার কাছে। কোথাও তো দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারে না অরুণাব। টুটুল সমস্ত রাস্তা পত্রলেখাকে নিয়ে এটা ওটা বলে যায়। অরুণাব চুপচাপ শুনে, প্রতি উত্তরে কিছু বলে না। এখন তো পত্রলেখা নামটাও শোনা শোনা লাগছে। এক বিলাসবহুল বাড়ির গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে অরুণাব মনে মনে কয়েকবার পত্রলেখা নামটি জপে। আপনি শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে, একদম বউ বউ লাগে। কিন্তু তোমার তো বোন নেই। আমি পাপাকে বলবো তোমার জন্য হ্যান্ডসাম দেখতে একটা বর খুঁজে আনতে। এই মুহূর্তে জ্যামে আটকে আছে তারা। আধ ঘন্টা হবে রাস্তার সব গাড়ি নিতর পড়ে আছে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে আছে অরুণিতার। তার উপর এর বকর বকর। অরুণিতা বিরক্তিমাখা কণ্ঠে বলল, তুমি সবসময় বর বউ বিয়ে নিয়ে পড়ে থাকো কেন? চুপ থাকো, নইলে এখানেই নামিয়ে চলে যাব। দমকে প্রহরের মুখটা চুপসে যায়। তুমি আমাকে একা ফেলে যেতে পারবে আপনি? তোমার কষ্ট লাগবে না? অরুণিতা আর চোখে স্কুটির পেছনে বসা ছোট ভাইটিকে ডেকে নেয়। না, লাগবে না। তোমার কষ্ট লাগবে না, কারণ তুমি আমাকে ফেলেই যাবে না। প্রহর দাঁত দেখিয়ে মিষ্টি করে হাসল। অরুণিতা কিছু বলল না। হেলমেট খুলে খোলা চুল পেঁচিয়ে নেয়।
প্রহর স্বীয় হুডিতে আটকানো ক্লিপ খুলে বোনের হাতে দিয়ে বলল, আপনি ওই পচা ছেলেগুলো কেমন করে তাকিয়ে আছে দেখো। ও আল্লাহ, ওই পচা ছেলেদের চোখে মরিচের গুঁড়ো লাগিয়ে দাও না। প্রহর আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আর্জি জানালো। অরুণিতা চুল বেঁধে নিয়ে ছোট ভাইয়ের গাল টিপে পাশে তাকালো। পাশের প্রাইভেট কারে কিছু উটকো ছেলেপুলে এদিকে তাকিয়ে ব্যাটকাচ্ছে আর সিগারেট টানছে। অরুণিতার ভাবান্তর দেখায় না, এমন ভাব ধরল যেন ওসব মশামাছি বাতি রেখে কিছুই না। ছেলেগুলো মজা পেল না, তারা তো রিয়াকশন চেয়েছিল। সিগারেট টেনে ধোঁয়া অরুণিতার দিকে ছুঁড়ে বিরক্ত করে। ওদিকে প্রহর রেগে টমেটো হয়ে যায়। আসমানের দিকে তাকিয়ে ছেলেগুলোর নামে আবারও উপরওয়ালার কাছে শাস্তি দাবি করে। একসময় নিজেই ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢাকনা খুলে পানি ছুঁড়ে মারে প্রাইভেট কারের ছেলেগুলোর দিকে। রাগে ক্ষোভে চেঁচিয়ে বলল, এই দাঁটি দাঁটি ছেলে, আমার আপনির দিকে তাকাস কেন? তোদের চোখে আল্লাহ গরম লোহা ঢুকিয়ে দিবে দেখিস। 5 বছরের ছেলে 25 বছরের দামড়া ছেলেদের আঙ্গুল তুলে শাসাচ্ছে, ভাবা যায়? অরুণিতা প্রহরের হাত টেনে কোমরে রাখে। রাস্তার কুকুর গেও গেও করবেই প্রহর, তাদের সাথে লাগতে নেই, জাস্ট ইগনোর। ছেলেগুলো তেতে উঠল, কিন্তু ছোট্ট প্রহরের চেঁচানোতে অনেকেই সচেতন দৃষ্টি ফেলেছে। ট্রাফিক পুলিশও এগিয়ে আসে। ছেলেগুলো দমে গাড়ির গ্লাস উঠিয়ে নেয়। অরুণিতা স্কুটি ঘুরিয়ে ইউটার্ন নেওয়ার কথা ভাবে। এভাবে জ্যামে আটকে থাকার চেয়ে পাপার অফিসেই ফেরা যাক। যেমন ভাবনা তেমন কাজ। আশেপাশে চোখ বুলিয়ে একটু স্পেস নিয়ে পাশের ব্যস্ত রাস্তায় স্কুটি আনে। বিপত্তি একটা ঘটেই গেল। ব্যস্ত রাস্তায় ছুটে চলা প্রাইভেট কার দিয়ে আসে। অরুণিতা মুহূর্তেই ঘাবড়ে যায়। পেট জড়িয়ে রাখা প্রহরের হাত দুকানি এক হাতে শক্ত করে চেপে ধরে। পাপা বলে চেঁচিয়ে উঠল। নব ঘুরিয়ে ঘরে প্রবেশ করে পপি চৌধুরী। লাটসময়ী মহিলার কপালে ঈষৎ বিরক্তির রেখা ফুটেছে। ফোনে ডুবে থাকা মেয়ের উদ্দেশ্যে বললেন, পত্র। কখন থেকে নক করছি, শুনতে পাও না? পত্রলেখা খুবই স্বাভাবিক ভঙ্গিতে পিছনে ফিরে তাকালো। মাকে দেখে ফোন বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো। পপি চৌধুরীর দৃষ্টি পত্রলেখার ব্যান্ডেজ করা নাকের উপর পড়তেই জানতে চাইল, নাকে ব্যান্ডেজ কেন, কি হয়েছে পত্র? পত্রলেখা কিছু বলল না। পপি চৌধুরীও দুইবার শুধালেন না। এগিয়ে এসে মেয়ের গায়ে হাত রাখলেন। তুমি কি লাগেজ গুছিয়েছ পত্র? পত্রলেখা খাটের নিচ থেকে বেবি পিঙ্ক কালারের একটা মাঝারি আকারের লাগেজ টেনে বের করল। পপি চৌধুরীর মুখটা স্নান হয়ে আসে। সে খানিকটা ইতস্তত বোধ করে বললেন, আমি ভাবছি তোমার ওখানে যাওয়া ঠিক হবে না পত্র। ও বাড়ির সবাই কেমন রিয়াক্ট করে কে জানে। করিম যদিও বলেছিল তোমাকে নিতে, কিন্তু সেভাবে জোর দেয়নি। তুমি কি তবুও যেতে চাইছো? পত্রলেখা লাগেজটার দিকে একদিনে তাকিয়ে পপি চৌধুরী মেয়ের গালে নরম স্পর্শ করে বলল, ওরা নানান কথা বলবে, ওদের কথা শুনে তোমার মন খারাপ হবে, তাই যাওয়ার দরকার নেই মা। আমি তোমার হয়ে পুষ্পকে হ্যাপি বার্থডে বলে দিব। মন খারাপ করলে নাকি? পত্রলেখা মাথা নাড়ালো, মন খারাপ করেনি। সে লাগেজ খুলে র্যাপিংয়ে মোড়ানো একটি রঙিন বক্স মায়ের কাছে দেয়। বক্সের উপরে ছোট্ট চিরকুটে হ্যাপি বার্থডে পুষ্পা লিখা। পপি চৌধুরী পার্স থেকে কিছু টাকা বের করে পত্রলেখার হাতে গুজে দিয়ে বলল, তোমার মন খারাপ হলেও আমি কিছু করতে পারবো না পত্র। আমার হাত পা বাঁধা। আমি রবিনকে বলে দিব তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে। আমি যাচ্ছি, হ্যাঁ। পপি চৌধুরী মেয়ের কপালে চুমু দিয়ে
দরজা ডিঙিয়ে চলে যান। পত্রলেখা হাতের টাকাগুলো অবহেলায় ফেলে দেয়। পা দিয়ে লাগেজ ঠেলে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়। বিছানায় গেসে হাঁটু মুড়িয়ে উদাস হয়ে বসে রয়। একসময় পাশা পাশা চোখ বেয়ে অনর্গল অশ্রুফোঁটা পতিত হয়। সে তো যেতে চায়নি, মা নিজেই জোর করল, লাগেজ গুছাতে বলল। তাই এক বুক আশা জমিয়ে মায়ের প্রতীক্ষায় প্রহর গুনছিল। মায়ের সাথে ছোট বোনের জন্মদিনের পার্টিতে যাবে। দরজা ঠেলে ভেতরে আসে কেউ। পত্রলেখা আশা নিয়ে দরজার দিকে ফিরে। মা নিশ্চয় মত পাল্টে তাকে নিতে এসেছে। মামুনি, আপনার খালামুনি ডাকতেছে। আপনারে নাক ফাটাইছিল না, হেই ফুলাই আইছে। কাজের বুয়ার কথায় পত্রলেখা গালের পানি মুছল। মেঝেতে পড়ে থাকা 1000 টাকার নোটগুলো ঠেলে দেয়। কাজের বুয়ার চোখ দুটো চকচক করে ওঠে। তড়িঘড়ি সব কটা নোট তুলে নিয়ে গিট্টে বাঁধতে বাঁধতে বলল, মামুনি, আপনি মেলা ভালা। এই টাকাটি দিয়া আমি সামিনার জন্য ভালো মন্দ কিছু নিয়ে যাবো। ফুয়াতি মানুষ, কত কিছুই খাইতে মন চায়, কিন্তু খাওয়াইতে পারি না। যাই হোক, দোয়া দিলাম আপনার সব দুঃখ জলে ঝাঁপ দিক। এক রাজপুত্র আসুক আর আপনারে পঙ্কিরাজ ঘুরাই ছড়াইয়া সুখের রাজ্যে নিয়ে যাওক। পত্রলেখা শুনল কি শুনল না বোঝা দায়। কাজের বুয়া করুণার চোখে তাকিয়ে দেখে পত্রলেখাকে। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে একটু মন ভরে দোয়া দিতে, কিন্তু সে তো কাজের বুয়া। মালকিনরে ছুঁইলে যদি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, তাই দূর থেকেই দোয়া দিল, যদি সুখের দেখা পাই বেচারি মেয়েটা।